কলকাতা, যাকে তিলোত্তমাও বলে, আবার কেউ কেউ বলে সিটি অফ জয়। কিন্তু এই কলকাতার আনাচে কানাচে বহুল প্রচলিত অলৌকিক ঘটনা লুকিয়ে আছে। তার বেশ কিছুই আমরা অনেকেই জানি। বিশেষ করে যারা কলকাতা থেকে শুনছেন তারা হাওড়া ব্রিজ সম্পর্কে জানবেন বা দেখেননি সেটা হতে পারে না। তবে শুধু অতি আশ্চর্য সুন্দর না, রাতের গহীনে হাওড়া ব্রিজের আনাচে কানাচে যে সমস্ত অলৌকিক রহস্য লুকিয়ে আছে সেটা যে সবসময় লোকসম্মুখে আসে তা কিন্তু নয়। আচ্ছা, এখানে বলে রাখি, আজ আমি ঠিক করেছি যে ভূত, প্রেত, পিশাচ, শয়তান, জিন, বেতাল কোনরূপ অতিরঞ্জিত বিশেষণ ব্যবহার করব না, কারণ দিনের শেষে এই সবই একটি শক্তির স্বরূপ। হতে পারে তার নেগেটিভ শক্তি, হতে পারে তার লোকচক্ষুর আড়ালে থাকে। তাই আজকে আমি ঘটনার মধ্যে অপশক্তি রূপে অভিহিত করব। আজও কানাঘুষায় শোনা যায় কেউ কেউ নাকি ভোর রাতে যখন হাওড়া স্টেশন থেকে বড় বাজারে পাইকারি মার্কেটের দিকে যায় বা কোনো কারণে মাঝরাতে হাওড়া ব্রিজে হেঁটে পার হয়, তখন হঠাৎই মাঝে মাঝে নজরে পড়ে নদীর জলের ভেতরে থাকা একটি হাত, যা বেরিয়ে এসে ইশারায় ডাকছে, যেন কেউ ডুবে যাচ্ছে, আত্মরক্ষার জন্য ডাকছে। আবার কখনো কখনো ব্রিজের নিচের দিকে অন্ধকার অংশে একটি অস্পষ্ট ছায়ামূর্তি নাকি আর্তনাদ করে ওঠে। যারা এই বিষয়গুলো জানেন তারা নিজ নিজ ইষ্ট দেবতার নাম নিয়ে বিষয়গুলোকে এড়িয়ে চুপচাপ চলে যান। কিন্তু আবার কেউ কেউ না বুঝে জলের দিকে এগিয়ে যান। গুরুজনদের মুখে শোনা নদী, সাগর কিংবা কোনো জলাশয়, পুকুর বা তার কিনারায় নাকি তেনাদের বাস। ঠিক ধরেছেন, তেনারা মানে অপশক্তির বাস। আমরা জানি জোয়ার ভাটা প্রাকৃতিক নিয়মেই ঘটে, কিন্তু দাদু ঠাকুমার কাছে শুনেছি সন্ধ্যার সময় জোয়ার ভাটার টানে জলে নামতে নেই। সত্যি কি তাই? তবে আমার জানা মতে আজ পর্যন্ত কোন তুখোর সাঁতারু জোয়ার ভাটার সময় সাহস দেখাননি জলে নামতে, যে যত বড়ই সাঁতারু হোক না কেন। হাওড়া ব্রিজের নিচে সত্যি কি কোনো ছায়ামূর্তি দেখা যায়? সত্যিই কি কেউ জল থেকে উঠে আসে, বা জলের ভেতর থেকে হাত বাড়িয়ে মানুষকে ডাকে? বাস্তবতা কতটুকু তা জানি না, তবে যা রটে তার কিছু তো ঘটে। সালটা সম্ভবত 1992 কি 93। 24 বছর বয়সী অখিলেশ পড়াশোনার পাঠ চুকিয়ে বিহারের ভাগলপুর থেকে সোজা উত্তর কলকাতার শ্যামবাজারে তার কাকার সুপারিশে একটি প্রাইভেট কোম্পানিতে ক্লার্কের কাজে যোগ দেয়। অখিলেশ যাদব ছদ্মনাম। ইতোমধ্যে কলকাতায় আসার পূর্বে কলকাতার আনাচে কানাচে অন্ধকার গলি, আকাশবাণী ভবন, ডালহৌসি, কলকাতার জাদুঘর, এমনকি হাওড়া ব্রিজ সম্পর্কে নানা অতি প্রাকৃতিক বিষয়ক ঘটনা, গাল গল্প তার কাকাতো ভাইয়ের মুখে শুনেছিল। কিন্তু বরাবরই অখিলেশ বাস্তববাদী, কিছুটা নাস্তিক প্রকৃতির, অন্তত সেই লোমহর্ষ ঘটনার পূর্বে তো বটেই। তাই এসব অপশক্তি বা তৃতীয় শক্তির অস্তিত্বের বিষয়ে খুব একটা পাত্তা না দিয়ে মজা করে উড়িয়ে দিয়েছিল। অখিলেশ কাকার রেডিমেড গার্মেন্টসের ব্যবসা আছে কলকাতায়। কাকুরগাছিতে তাদের বাড়ি। তা সত্ত্বেও অখিলেশ কাকার বাড়িতে না উঠে একটু নিজের মতো করে থাকার উদ্দেশ্যে মানিকতলায় একটি পেইং গেস্ট বাড়িতে ওঠে। এতে কাকার আপত্তি থাকলেও স্বাধীন চেতা যুবক ছেলে একটু নিজের মতো করে থাকতে চায়, তাই কাকা তাতে সম্মতি দেন। ঘটনাটি বাড়িওয়ালার ছেলের কাছ থেকে সংগ্রহীত। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। অফিসে কলিগদের সাথে আলাপচারিতার পর্বও শেষ। এখন সম্পর্কগুলো ধীরে ধীরে বন্ধুত্বের দিকে গড়াতে থাকে। এখানে একটু বলে রাখি, কলকাতায় বিগত 3-4 মাস ধরে থাকা সত্ত্বেও ইচ্ছে হয়নি বা সময় হয়নি, যে কোনো কারণেই হোক, অখিলেশ তখনও পর্যন্ত অতি আশ্চর্য হাওড়া ব্রিজ ও আর একটা শব্দ জুড়ে দিচ্ছি, ভয়ঙ্কর হাওড়া ব্রিজ, রাতের গহীনে ব্রিজের ভয়ঙ্কর অনুভূতিগুলো উপলব্ধি করা তো দূরের কথা, এমনকি দেখার আগ্রহ পর্যন্ত প্রকাশ করেনি। আচ্ছা,
অখিলেশ যে অফিসে কাজ করত সেখানে তানিয়া নামে তার একটা কলিগ ছিল। তানিয়াকে নিয়ে আবার অফিসের মধ্যে নানা রকম গুজব কানাঘুষা শোনা যেত যে তানিয়া নাকি মাঝে মাঝে একা একা কথা বলে, কখনো অফিসের ক্যান্টিনে, কখনো আবার নিজের ডেস্কে। বিষয়টাকে স্বাভাবিক পাগলামির পর্যায়ে ফেলা যেতে পারত, কিন্তু অখিলেশ ছাড়া অফিসের বাকি সবাই জানত তানিয়া নাকি কালো জাদু টোনা টোটকায় পারদর্শী ছিল। এমনকি অপশক্তি তৃতীয় শক্তির বিষয় নিয়ে তাকে প্রায়শই ডেস্কে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করতে দেখা গিয়েছে। ভয়ে ভয়ে হলেও কেউ অ্যাকাউন্টের বিষয়ে কোনো সমস্যায় পড়লে তানিয়ার কাছে যেত এবং খুব একটা কথাবার্তা না বললেও তানিয়া সেই সকল সমস্যার সমাধান করে দিত। সেরকমই একটি অ্যাকাউন্ট বিষয়ক সমস্যা নিয়ে একদিন অখিলেশ তানিয়ার ডেস্কে যায়। সেখানে গিয়ে দেখে তানিয়া পেন্সিল দিয়ে কাগজের ওপরে অদ্ভুত বিভৎস কিছু একটা আঁকছে, বা বলা ভালো পেন্সিল দিয়ে যেন কাগজটাকে ক্ষত বিক্ষত করছে। মুহূর্তের জন্য অখিলেশ থমকে যায়। কিছু বলে ওঠার আগেই পিছু না ঘুরে তানিয়া বলে ওঠে, কি অখিলেশ, কিছু বলবে? ব্যাপারটা কি হলো? অখিলেশ অবাক হলেও তখনও পর্যন্ত বিষয়টাতে কোনো অপশক্তির প্রভাব আছে বলে মানতে নারাজ। মিনিটখানেক পর তানিয়া না ঘুরে একইভাবে নির্বিকারে আবারও প্রশ্ন করল, কি অখিলেশ, কিছু হেল্প লাগবে? অ্যাকাউন্ট তো রেখে যাও, আমি করে রাখবো, সোমবার নিও। কি এসব কি হচ্ছে? পেছনে না তাকিয়ে না হয় কোনোভাবে তানিয়া বুঝতে পেরেছিল যে অখিলেশ পেছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু ঠিক কি উদ্দেশ্যে সেটা তানিয়া বুঝল কি করে? শুনেছি সাইকিয়াট্রিস্টরা নাকি চোখ দেখে মনের কথা বলতে পারে, কিন্তু না দেখে এভাবেও কি বলা সম্ভব? প্রশ্নগুলো অখিলেশের মাথার মধ্যে তালগোল পাকিয়ে দিচ্ছিল। এরই মধ্যে পেন্সিলের সাথে কাগজে ক্রমাগত ঘষায় সৃষ্ট কর্কশ শব্দ ও সেই ভয়ঙ্কর ছবি যেন অখিলেশের চিন্তা শক্তির টুঁটি ক্রমশ চেপে ধরছিল। অখিলেশ সেই শ্বাসরোধ পরিস্থিতি থেকে যেন এক প্রকার ছিটকে গিয়ে আচমকাই বলে উঠল, হ্যাঁ, আমার অ্যাকাউন্টের ফাইলটা একটু দেখে দেবে? আমি তো নতুন জয়েন করেছি, এটা পুরনো ফাইল, তাই হিসেব বুঝে উঠতে পারছি না, তুমি একটু দেবে প্লিজ? তানিয়া না ঘুরে একইভাবে বলে ওঠে, ঠিক আছে, এখন তো অফিস টাইম শেষ হয়ে এসেছে, ফাইলটা রেখে যাও, বাড়ি গিয়ে ঠিক করে রাখবো, সোমবার নিয়ক্ষণ, ঠিক আছে? অখিলেশ তখনও অদ্ভুতভাবে যেন সম্মোহনের মতো বিভৎস ছবিটা দেখে যাচ্ছিল। মিনিট দুয়েক পর তানিয়া আবারও না ঘুরে বলে উঠল, কি আরো কিছু বলবে? অখিলেশ এবারে ভিমড়ি খেয়ে থতমত খেয়ে বলল, না না, আমি জাস্ট তোমার ওই উদ্ভট আর্টটা দেখছিলাম, এরকম একটা ছবি আঁকছো, কি ভয়ঙ্কর দেখতে। এবারে তানিয়ার গলার স্বর বদলে যায়। গম্ভীর স্বরে তানিয়া বলে ওঠে, এটা সাধারণ কোনো ছবি না, এখানে তৃতীয় শক্তিকে আহ্বান করা হচ্ছে কারোর জন্য। সেই মুহূর্তে আর কোনো কথা না বাড়িয়ে অখিলেশের চলে আসা উচিত ছিল, কিন্তু অদৃষ্টে বোধহয় অন্য কিছু লেখা, তাই দুর্ভাগ্যবশত না ফিরে গিয়ে সেদিন তানিয়ার পেছনে দাঁড়িয়ে থেকে অখিলেশ বড্ড ভুল করে কিছুই মানে না। অখিলেশের ওইভাবে হেসে ওঠাটা উচিত হয়নি, বড্ড ভুল করে ফেলেছে। এবার তানিয়া ধীরে ধীরে ঘাড় ঘোরায়। তানিয়া দেখতে মোটামুটি সুন্দর, বেঁটে খাটো মা লক্ষ্মীর মতো গোলগাল মুখ, বাম গালের আঁচিলটা যেন সুশ্রী মুখে চাঁদের কলঙ্ক। তবে সেই মুখের গোল গোল চোখের চাহনিতে সেদিন অখিলেশের বুকের রক্ত যেন শুকিয়ে গিয়েছিল। অখিলেশ পরিস্থিতি সামাল দিতে আর একটু হেসে উঠে বলল, না আসলে এইসব আমি বিশ্বাস করি না, শুনেছি লোকে প্রয়োজনে নাকি ভগবানকে ডাকে, কিন্তু এরকম মানে কোনো ভয়ঙ্কর অদ্ভুত একটা ছবি এঁকে কোনো তৃতীয় শক্তিকে ডাকা বিষয়টা কেমন একটা হয়ে গেল না? কাকে ডাকছো তুমি? আহ, এটা কি কোনো ধরনের ফাজলামি? তানিয়ার গলার স্বর বদলে যায়। রেগে কর্কশ কণ্ঠে বলে ওঠে, যতটুক প্রয়োজন ততটুকুই বলা ভালো, এর বেশি বলা উচিত নয়। তোমার কাজ হয়ে গেছে না, এখানে দাঁড়িয়ে কি করছো? আর একটা বিষয়, কোথা থেকে এটাকে ভয়ানক দেখাচ্ছে তোমার কাছে? অখিলেশ আবারও কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে তাদের এক কলিগ রবিউল এসে হাত ধরে তাকে এক প্রকার সেখান থেকে টেনে নিয়ে যায়, বলে তার সঙ্গে কিছু দরকার আছে। আসলে অখিলেশ ছাড়া অফিসের সবাই জানতো তানিয়ার ব্যাপারটা।
তাই কেউ ওকে খ্যাপাতো না, যদি না আবার জাদু টোনা টোটকা করে দেয়। এখানে রবিউল অখিলেশকে নিয়ে ফিরে যাওয়ার সময় স্পষ্ট দেখেছিল তানিয়া যেন কটমট করে অখিলেশের দিকে তাকিয়ে বিভৎস ছবিটার ওপর কেমন যেন গোল গোল দাগ টানছে। অখিলেশ রবিউলের এই উদ্ভট আচরণে অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে কিছু একটা, তার আগে রবিউল বলে ওঠে, জোর বাঁচা বেঁচে গেছো ভায়া, সময় থাকতে তোমাকে ওখান থেকে নিয়ে চলে এসেছি, এই তোমার ভাগ্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও যা করছে করুক, তাতে তোমার কি? তুমি জানো তানিয়া জাদু টোনা টোটকা জানে, ভূত প্রেত তৃতীয় শক্তি জিন পিশাচ নিয়ে ওর ওঠা বসা। তুমি আজ যা দেখেছ আমরা 2 বছর ধরে দেখে আসছি, আমরা কেউ তাকে খ্যাপাই না। একবার তো আমাদের এক কলিগের সঙ্গে তানিয়ার কথা কাটাকাটি হয়, তানিয়া শুধু কটমট করে তার দিকে তাকিয়ে বলেছিল, ঠিক আছে সাবধানে বাড়ি যাস। সেদিনই বেচারা অ্যাক্সিডেন্ট করে। বলতে পারো এটা কাকতালীয়, কিন্তু সেই কলিগ পরবর্তীতে বলে যে কোনো একটা কালো ধোঁয়ার ন্যায় অবয়ব নাকি তাকে গাড়ির সামনে ঠেলে দিয়েছিল। জানি না এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে, তবে তারপর থেকে তানিয়াকে এড়িয়েই চলি। তুমি এড়িয়ে চলো ভায়া, এটাই তোমার জন্য মঙ্গল হবে। কেবল তানিয়াকে ফাইল দিতে গিয়েছিল এবং সেখানে গিয়ে সেই ভয়ঙ্কর ছবি দেখে শুধুমাত্র তাকে জিজ্ঞেস করেছে, আর তো কিছু করেনি। অখিলেশ হাসতে হাসতে বলে ওঠে, দোস্ত কিছু মনে করো না, তোমরা বাঙালিরা সব ভিতর ডিম, এই জন্যই লোকে বলে যে বাংলায় জাদু টোনা টোটকা বেশি চলে। কেন কেন মানুষ একটুতেই ভয় পায়? শোনো, আমি না ভগবান বিশ্বাস করি, না ভূত প্রেত পিশাচ কোনো অপশক্তিকে বিশ্বাস করি। দাঁড়াও 1 মিনিট। এই বলে অখিলেশ চেয়ার ছেড়ে উঠে পড়ে। শুনেছি যারা আল্লাহ ভগবানে বিশ্বাস করে না তাদের উপর নাকি তেনারা খুব তাড়াতাড়ি ভর করে। অখিলেশ হাসতে হাসতে চেঁচিয়ে ডেকে ওঠে তানিয়াকে, তানিয়া, শুনলাম তোমার নাকি ভূত প্রেত তৃতীয় শক্তি অপশক্তির সাথে ওঠা বসা, জাদু টোনা টোটকা করতে পারো, তাই অফিসের কলিগরা নাকি তোমাকে ভয় পায়, এড়িয়ে চলে। আমি এসব ভূত প্রেত ভয় পাই না, ভগবান মানি না। দেখাও দেখি একটু জাদু টোনা করে, আমিও দেখি কেমন পারো, তবে আমি মানব। অতিরিক্ত আত্মদম্ভের জোরে অখিলেশ এখানেই ভুলটা করে বসে। তানিয়া কটমট করে অখিলেশের দিকে তাকিয়ে অদ্ভুত রকমের একটা শয়তানি হাসি হেসে ধীর স্বরে বলে ওঠে, ঠিক আছে, তার আগে মাথা ব্যথার ওষুধ সকালে খেয়ে নিও। তানিয়া কেবল এটুকুই বলেছে মাত্র, তার কথাগুলো তখনও শেষ হয়নি। এদিকে হঠাৎ অখিলেশ মাথায় প্রচন্ড যন্ত্রণা অনুভব করে, একরকম ছটফট করতে করতে চেয়ারে বসে পড়ে। কিছু একটা ঘটছে বুঝতে পেরে কাঁপা কাঁপা হাতে তাড়াহুড়ো করে রবিউল জল এনে দেয় অখিলেশকে। অখিলেশ খিঁচিয়ে ওঠে, সে তখনও মানতে নারাজ। এবার রীতিমতো রেগেই সে আবারও বলে ওঠে, এসব মাথা ব্যথাটা তো কাকতালীয়, আসল ভূতপ্রেত পাঠাও একটা দেখি। তানিয়া একটা মিটিমিটি হাসি দিয়ে চাপা স্বরে বলে ওঠে, অখিলেশ, সবাই ভুল বলেছে, আমি এসব ভূত প্রেত অপশক্তি নিয়ে থাকি না। আর এই ছবিটা আমি তো একটা মানুষের ছবি আঁকতে গিয়েছিলাম, ভুল করে কেমন যেন এটা হয়ে গেছে। এসব কোনো জাদু টোনা টোটকা না, আমি সব কিছু জানি না। আচ্ছা, এখানে একটা ব্যাপার অতিরিক্ত সহজ সরল ভাবে হয়ে গেল না? এতটাই কি সহজ সরল, নাকি ঝড়ের পূর্বাভাসের নীরবতা? যাই হোক, তানিয়া স্বাভাবিকভাবে বলে, দেখো আমি তো ছবিটা আঁকতে পারিনি, তুমি বরং বাড়ি নিয়ে গিয়ে ঠিক করে এনো সোমবার। এই বলে তানিয়া সেই অদ্ভুত বিভৎস দেখতে ছবিটা গোল করে মুড়ে অখিলেশের বুক পকেটে ঢুকিয়ে দেয়। আর ঠিক তৎক্ষণাৎ আচমকাই মাথা ব্যথাটা বন্ধ হয়ে যায় অখিলেশের। মনে হলো যেন কোনো এক তৃতীয় শক্তির আগমনে মাথা ব্যথার টোটকাটা যেন তার কাছে তুচ্ছ হয়ে গেল। শান্ত শীতল স্বাভাবিক হাসি দিয়ে তানিয়া বলে, অফিসে সবাই কেন জানি না খালি আমার সম্বন্ধে এরকম উল্টাপাল্টা কথা বলে, যা ছড়ায় তা ঠিক না ভুল সেটা সময় বলে দেবে। ঠিক আছে, অফিস তো শেষ, আমি আসছি। এই বলে অফিসের গেট দিয়ে বেরোতে বেরোতে আবারও একটা মিটিমিটি হাসি দিয়ে তানিয়া বলে, ছবিটা ঠিক করে এনে কিন্তু। আমি বলেছি বিগত 3-4 মাস ধরে কলকাতা থাকা সত্ত্বেও অখিলেশ কখনো হাওড়া ব্রিজ দেখেনি বা দেখার ইচ্ছে প্রকাশ করেনি, কিন্তু সেদিন হঠাৎ কি মনে হলো অফিস থেকে বেরিয়ে একটা অটো ধরে সোজা হাওড়া ব্রিজের দিকে যায়।
সময়টা তখন সন্ধ্যা 7টা কি সোয়া 7টা হবে। অখিলেশ ব্রিজের কাছে পৌঁছে অটো থেকে নেমে চুপচাপে হেঁটে হেঁটে ব্রিজের মাঝখানের দিকে যায়। অটো চালক খুবই অবাক হয়ে বিষয়টা দেখল, কারণ কেউ হাওড়া ব্রিজের দিকে এলে হয় হাওড়া স্টেশন যাবে, তাই ব্রিজের ওপারে স্টেশনে নামাবে, এটাই স্বাভাবিক, আর না হয় পাশে বড় বাজারের এদিকে নামবে। কিন্তু ব্রিজের গোড়ায় কাউকে নামিয়ে দিয়েছে, এরকমটা কখনো হয়নি। অটোচালক চুপচাপ দেখছিল। ব্রিজের রেলিং বরাবর ফুটপাত দিয়ে কিছুটা হেঁটে অখিলেশ দাঁড়ায়। কেন জানি তার ইচ্ছে হচ্ছিল এই বুঝি ঝাঁপ দেয় জলে, যেন জল তাকে ডাকছে, টানছে। ব্রিজের নিচটায় বেশ অন্ধকার, ফুল মার্কেটের আবর্জনা ঝোপের মতো হয়ে আছে। অদূরেই শ্মশানঘাট। এমনিতেই সন্ধ্যার পর ব্রিজের নিচের দিকটায় খুব একটা কেউ যায় না। অখিলেশ অটোর ভাড়া কিন্তু মিটিয়ে দিয়েছিল, তবু অটোচালক কেন যেন অদ্ভুতভাবে বিষয়টি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম তো হতেই পারে, ডিপ্রেশন বা অন্য কোনো কারণে হুট করে ব্রিজে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায়। এর আগে এরকম বহু ঘটনা ঘটেছে হাওড়া ব্রিজে। সেরকম যদি কিছু একটা ঘটিয়ে বসে এই লোকটা। অখিলেশে কিন্তু অটোচালক চেনে, প্রায়ই তাকে মানিকতলায় তার পেইং গেস্টের সামনে নামিয়ে দিয়ে আসতে হতো। অখিলেশের আজ অফিসের পর মনে হলো হাওড়া ব্রিজ দেখবে, তাই এখানে নিয়ে আসা। কিন্তু এখন সে যে ধরনের আচরণ করছে তাতে ব্যাপারটা বেশ গোল মেরে যাচ্ছে। মিনিট 10 ব্রিজের রেলিং ধরে জলের দিকে ঝুঁকে দাঁড়িয়ে অদ্ভুতভাবে কিছু একটা দেখছিল অখিলেশ। খানিক বাদে আবারও ফিরে আসে। এমন একটা ভাব দেখাচ্ছিল যেন অটোচালককে দেখতে পাচ্ছে না। একটা ঘোরের মধ্যে থেকে নীরবে অটোচালককে পাশ কাটিয়ে ব্রিজের পাশের ফুটপাতের ঝুপড়িগুলোর কোণা দিয়ে ধীরে ধীরে নিচে নেমে ফুল মার্কেটের আবর্জনা পার করে জলের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। প্রথমে এরকম অদ্ভুত ইচ্ছা হয়েছিল জলে ঝাঁপ দেবে, তারপরে কি মনে হলো ধীরে ধীরে নিচে নেমে গেল। যাই হোক, ঠিকই করেছে সে, কারণ ওই রকম উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দিলে তো আর আস্ত বেঁচে ফিরবে না। ছেলেটা কোনো অবৈধ নেশা টেশা করে না তো। এরকম ব্রিজের নিচে গিয়ে অন্ধকারে একটা ছায়ামূর্তির সাথে কথা বলছে। পোশাক পরিচ্ছদে এটুকু বোঝা যাচ্ছে অখিলেশের সামনে কোন একজন মহিলা দাঁড়িয়ে। উপর থেকে অটোচালক দেখে হঠাৎই ছায়ামূর্তিটা অন্ধকারে মিলিয়ে গেল এবং অখিলেশ আচমকাই বাঁধানো পার ধরে ধীরে ধীরে নদীর দিকে নেমে যাচ্ছিল। অটোচালক অখিলেশকে ডাকতে ছোট্ট একটা পাথর ছুঁড়ে মারে, চিৎকার করে ডাকে, কিন্তু চেঁচানোর সত্ত্বেও অখিলেশ শুনতে পারছিল না। কমসে কম ঢেলারও তো পৌঁছেছে, ভাগ্যিস গায়ে লাগেনি। কান ঘেঁষে জলে গিয়ে পড়ার সাথে সাথেই অখিলেশ চমকে ওঠে। হুঁশ ফিরতে ওপরে পরিচিত অটোওয়ালাকে দেখে সে নিচ থেকে আওয়াজ দেয়, দাদা, এখানে কি করছো? উত্তরে অটোচালক ওপর থেকে উত্তর দেয়, ভাইয়াজি, আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি, আমি যাচ্ছি আপনাকে আনতে। অটোচালক অখিলেশকে নিয়ে এসে অটোতে বসায়। উদ্ভ্রান্তের মতো লাগছিল অখিলেশকে। সে আচমকায় অটোচালককে প্রশ্ন করে, দাদা, আমাকে এখানে কেন নিয়ে এসেছিলেন? আপনি তো জানেন আমি কোথায় থাকি। ভাইয়াজি, আপনি তো বললেন যে হাওড়া ব্রিজের ওখানে যাবেন। আমি কেন শুধু শুধু আপনাকে নিয়ে আসতে যাব? আমি তো জানি আপনি মানিকতলায় থাকেন, তাই তো আপনাকে নিয়ে যাই ওখানে। ভাবলাম কলকাতায় নতুন, এর আগে হয়তো হাওড়া ব্রিজ দেখেননি, আজ হয়তো হাওড়া ব্রিজ দেখার ইচ্ছে হয়েছে, তাই আর কিছু বলিনি। তা আপনি নিচে কি করছিলেন? অটোচালক বলে ওঠে। অখিলেশ তবুও মানতে নারাজ। গো মেরে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই যেন একটা ঘোর থেকে বেরিয়ে আসলো, আমি তো এসেছিলাম সম্মানী দিতে, তেনার ডাক এসেছিল। অটোচালক এবার চমকে ওঠে, কি বলছেন? কার ডাক এসেছিল? তেনার মানে? আপনাকে নদীর কাছে ভর সন্ধ্যায় কে ডাকবে? আপনি ঠিক আছেন তো? অখিলেশ ধীর স্বরে ঘর ঘর করতে করতে বলে, আমাকে কেউ পাঠিয়েছে সম্মানী দিতে। অটোচালক কিছু একটা উপলব্ধি করতে পারছিল। আসলে কলকাতার বাসিন্দারা হাওড়া ব্রিজ সম্পর্কে অবগত ছিল। নদীর জলের থেকে চিৎকার, নিমতলা শ্মশানের দিক থেকে গভীর আর্তনাদ। এলাকাটা খুব একটা ভালো নয়। অটোচালক লুকিং মিরর দিয়ে লক্ষ্য করছিল অখিলেশ কেমন একটা হাঁসফাঁস করছে। অটোচালক অখিলেশের অবস্থা দেখে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো ভাইয়াজি? আপনি এর আগে কখনো নদীর কাছে এসেছিলেন নাকি এই প্রথমবার? যাই হোক, জোর বাঁচা বেঁচে গেছেন। আবারও হয়তো ডাক আসতে পারে, আর যদি কেউ পাঠিয়েছে তাহলে অবশ্যই ডাক আসবে। চেষ্টা করবেন আর কখনোই নদীর জলের কাছে যেন না যান। অখিলেশ একটু অবাক হয়, আরে কি বলছে সব যাতা? কেউ প্রথমবার ডেকেছিল, আমি নদীর কাছে গিয়েছিলাম, আবার ডাক আসবে, কি সব আবোল তাবোল। অখিলেশ একটু রেগেই প্রশ্নগুলো করে।
অটোচালক অখিলেশের কথায় না রেগেই বলে ওঠে, আসলে এই ধরনের ডাক দ্বিতীয়বার এলে এবং কেউ যদি সেই ডাকে সাড়া দেয় এবং নদীর কাছে আসে, ফিরে আসাটা অসম্ভব। আপনি একটু সাবধানে থাকবেন। আর বলেও, দাদা, আমাকে একবার হাওড়া ব্রিজের ওখানে নিয়ে চলো। অটোচালক একটু অবাক হয়, তারপর ভাবে হয়তো কিছু পড়ে গেছে বা ভুলে গেছে, তাই আবার কথা না বাড়িয়ে অখিলেশকে নিয়ে যায় সেখানে। আচ্ছা, একটু আগেই তো অটোচালক নিজেই বলেছিল যে তেনাদের ডাক বা অপশক্তির ডাক দ্বিতীয়বার আসলেই বিপজ্জনক হয়ে ওঠে। দুর্ভাগ্যবশত সেই দ্বিতীয়বারের ডাক বোধহয় এসে গেছে। অটোচালক দেখে ব্রিজের নিচে জঞ্জালের পাশে গিয়ে অখিলেশ বসে পড়ে। অখিলেশের ওই রকম অদ্ভুতভাবে নদীর পাড়ে জঞ্জালের কাছে অন্ধকারে বসে পড়াতে তার বুঝতে বাকি ছিল না কি হচ্ছে। নিশ্চয়ই কোনো অপশক্তি জল থেকে উঠে এসেছে এবং খেলা যা হবার হয়ে গেছে। নির্ঘাত কেউ এই অপশক্তিকে পাঠিয়েছে। অপদেবতা বা অশরীরী অপশক্তিদের ঘর যে নদী, তা তো আগেই বলেছি। অটোচালক কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় আরেকটি অটো পাশ দিয়ে যাচ্ছিল। ওই রকম উদ্ভটভাবে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে দেখে অটো থামিয়ে দ্বিতীয় অটোচালক এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রথম অটোচালক তাকে সমস্ত বিষয় বুঝিয়ে বলে। বিস্ময়ে বলে ওঠে, কোনো প্রেত বা অপশক্তির ছায়া ছেলেটির ওপর পড়েছে। আপনি তো জানেন, জলের পাশে জঞ্জাল, এরকম ঝোপঝাড়ের কাছেই তো তেনাদের বাস, পাশেই তো নিমতলা শ্মশান। এরপর তারা দুজনে ধরাধরি করে অখিলেশকে অটোতে নিয়ে এসে বসানোর পর আর দেরি না করে অটোচালক তাকে মানিকতলায় সোজা তার বাড়িতে পৌঁছে দেয়। অখিলেশকে নামাতে গিয়ে অটোচালক দেখে একজন মেয়ে সেখানে দাঁড়িয়ে কেমন একটা বিস্ময়ের বা কৌতূহলের দৃষ্টিতে অটোর দিকে তাকিয়ে আছে। কিছু বলে ওঠার আগেই মেয়েটি নিজেই এগিয়ে আসে। দাদা, কি হয়েছে? দাদা, কখন থেকে শরীর খারাপ? বলে অখিলেশকে ধরে নামায়। অখিলেশের তন্দ্রা তখনও কাটেনি। অটোচালক একটু অবাক হয়, ভাবল হয়তো অখিলেশের পরিচিত কেউ হবে, যদিও আজ পর্যন্ত সে অখিলেশকে যতবারই বাসায় নামিয়েছে, কই কোনোদিন এই মেয়েটিকে দেখেছে বলে তো মনে হয় না। কেমন একটু সন্দেহজনক লাগছিল ব্যাপারটা। তাই অটোচালক গলি ছাড়িয়ে একটু আড়ালে গিয়ে অটো থামিয়ে বিষয়টা একটু উঁকি দিয়ে দেখতে চায় এবং পেছন ঘুরে দেখতে এসে চমকে ওঠে। দেখে মেয়েটি অখিলেশকে রাস্তার ওপর বসিয়ে তার পকেট থেকে একটি কাগজ বের করে, মাথার ওপর তিনবার গোল গোল করে ঘুরিয়ে উল্টো দিকের পথ ধরে হাঁটতে শুরু করে। নিরিবিলি গলি, বাড়ি ঘর দৌড় থাকলেও বেশ কিছুদিন ধরে সেখানে কলোনির ল্যাম্পপোস্টগুলো খারাপ হয়ে আছে। ফলে পাশের বাড়ির জানালা থেকে আসা আলোটুকুতে যেটুকু বোঝা যাচ্ছিল, অখিলেশ নিজের পেইং গেস্টের বাসার দিকে তাকিয়ে ঠায় পাথরের মতো রাস্তায় বসে আছে। আসলে মেয়েটি ছিল তানিয়া। সে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে অটোচালক দৌড়ে যায় অখিলেশের কাছে। সেখানে গিয়ে অখিলেশকে ধরতে যাবে তার আগেই আচমকায় অখিলেশ শটান রাস্তার পিছে সজোরে মাথা ঠোকে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত কালো পিছে মিলেমিশে একাকার হয়ে যায়। অটোচালক কাপড় চেপে কোনো রকমে অটোতে বসিয়ে পাশের হসপিটালে নিয়ে যায়। স্বাভাবিকভাবে হলেও একটা বিষয়ে ডাক্তার ভীষণ অবাক। ডাক্তার জানায় অখিলেশের নাকি থেকে থেকে নাড়ি বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর অখিলেশের হুঁশ ফিরে আসে। ডাক্তার স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, কি করে পড়ে গেলেন অখিলেশ বাবু? মাথা ঘুরে গিয়েছিল কি? কিন্তু উপস্থিত সবাইকে চমকে কেমন একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে অখিলেশ বলে, কে? অখিলেশকে, আমার নাম তানিয়া। মানে? সবাই চমকে ওঠে। অটোচালকের মুখে আতঙ্কের ছাপ। মনে মনে সে সন্দেহ করে নিশ্চয়ই সেই মেয়েটি যাকে সে সন্ধেবেলা দেখেছে, তার নামই হয়তো তানিয়া, এবং ওই কিছু একটা টোটকা করেছে। প্রায় ঘণ্টাখানেক প্রশ্ন করার পরেও অখিলেশের সেই একই উত্তর যে তার নাম তানিয়া। ডাক্তার অটোচালককে জানায় হয়তো মাথায় চোট লেগেছে, তাই এরকম ভুল বকছে। তারা আরো 2 দিন অবজারভেশনে রাখতে চায় অখিলেশকে এবং অটোচালককে বলে যে বাড়ির লোকজনদের খবর দিতে। পেইং গেস্ট অফিস চিনলেও অখিলেশের কাকার বাড়ি অটোচালক চিনত না। এদিকে পেইং গেস্টের বাসায় এসে দেখে বাসা পুরো খালি, বাড়িওয়ালা ওখানে থাকে না। পরদিন শনিবার, অফিস খোলা থাকবে কিনা কে জানে। কাল যদি না থাকে তাহলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। অটোচালক পরদিন অফিসে গেলে দেখে অফিস বন্ধ। অগত্যা কি আর করা যায়। সোমবার অফিস খোলা মাত্রই অটোচালক সেখানে যায়। রবিউলও ঠিক সেই মুহূর্তে অফিসে ঢুকছিল। অটোচালকের মুখে অখিলেশের কথা শুনে চমকে ওঠে। তার চেয়েও বড় ধাক্কাটা খায় তানিয়ার নাম শুনে। রবিউল বুঝতে পারে
খেলা যা হবার হয়ে গেছে। তারা দ্রুত হাসপাতালে যায়। রবিউল ডাক্তারকে বলে যে সে অখিলেশের বন্ধু, সমস্যা নেই, সে অখিলেশকে ডিসচার্জ করে নিয়ে যাবে। ডাক্তার শুনে হাসি মুখে বলে, তারা দরকার হবে না, অখিলেশ বাবুর বোন এসেছিল, তিনিই সব বিল ক্লিয়ার করে অখিলেশ বাবুকে ডিসচার্জ করে নিয়ে গেছেন। এই তো মিনিট 10-15 হলো। কি বলছেন? তার বোন নিয়ে গেছে মানে? আচ্ছা ডাক্তারবাবু, একটু বলবেন, মেয়েটি কি একটু বেঁটে খাটো, গোল গোল মুখ, বাম গালে ছোট্ট একটা আঁচিল আছে? রবিউলের প্রশ্নে আবারও ডাক্তারবাবু সহাস্যে সম্মতি জানান। বেশি দেরি হয়নি। রবিউল ও অটোচালক এক প্রকার দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। হাসপাতাল থেকে বেরিয়ে বাঁদিকে একটি নিরিবিলি কাঁচা পাকা রাস্তা সোজা নদীর ঘাটের দিকে চলে গেছে। হঠাৎই তাদের নজর যায় সেই গলির ভেতর। দেখে অখিলেশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে অখিলেশকে তুলতে যাবে, দেখে ডান হাতের দুটো আঙুল কাটা। মনে হচ্ছে কেউ চিবিয়ে ছিঁড়ে নিয়ে গেছে। ধরাধরি করে তারা আবারও অখিলেশকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার পরীক্ষা করে দেখে ভীষণ অবাক হয়ে বলেন, অখিলেশ বাবুর আঙুলগুলো কোনো কুকুর কামড়ে ছিঁড়েছে এমন তো মনে হচ্ছে না। দাঁতের যা দাগ তা দেখে মনে হচ্ছে বড় কোনো জন্তু কেটেছে। কিন্তু এই শহরতলিতে কি এমন জন্তু ঘুরে বেড়াচ্ছে যা মানুষের চোখে পড়েনি? আচ্ছা, এই অখিলেশ বাবুর বোন কোথায়? বোনের ব্যাপারটা নানা কথার মাঝে এড়িয়ে রবিউল ডাক্তারকে বলে, কে জানে ডাক্তারবাবু কোন জন্তুতে কেটেছে। বাকি অনুমানটা রবিউল চেপে যায়। হয়তো সে জানত কে এই ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে রবিউল বাড়িওয়ালাকে খবর দেয়, তবে অখিলেশ আর পেইন গেস্টের ওখানে ওঠেনি। বাড়িওয়ালা, রবিউল, অটোচালক সবাই মিলে তাকে তার কাকার বাড়ি রেখে আসে। অখিলেশ মাঝে মাঝেই পাগলামি করত, সুযোগ খুঁজত হাওড়া ব্রিজে যাবার জন্য, নদীর কাছে যাবার জন্য। হয়তো তার বাবা মায়ের পুণ্যের ফল কিনা জানি না, অখিলেশ 6 মাসের মধ্যে সুস্থ হয়ে ওঠে। কিন্তু এত কিছুর পরেও অখিলেশ ভগবানকে বিশ্বাস করেনি। ভূত প্রেত, অপশক্তি, তৃতীয় শক্তিকে সে এখন ভীষণ ভয় পায়। নদী, নালা, জলসায় এড়িয়ে চলে। অখিলেশ কাজটা ছেড়ে দেয় এবং পাটনায় একটি জব নিয়ে সেখানে সেটেল করে। আজও মাঝে মধ্যে কলকাতায় এলে বাড়িওয়ালা, রবিউল এবং সেই অটো চালকের সাথে দেখা করে, কিন্তু হাওড়া ব্রিজে যাওয়া তো দূরের কথা, তার নাম মুখে আনতে চায় না। সেই ঘটনার পর থেকে তানিয়াকে আর অফিসে দেখা যায়নি। শোনা যায় পরবর্তীতে তানিয়া হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে কানাঘুষায় লোক এও বলে আজও নাকি কেউ কেউ গভীর রাতে হাওড়া ব্রিজের ওপর কালো শাড়ি পরা একটি বেঁটে খাটো গোলগাল মুখওয়ালা মেয়েকে হেঁটে যেতে দেখে, যার বাম গালের আঁচিলটা রাতে ব্রিজের আলোতে স্পষ্ট দেখা যায়। এই কেবলই কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো সত্যতা লুকিয়ে আছে জানি না। বিশ্বাস করা বা না করাটা শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত ব্যাপার। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com শুনতে থাকবেন। তবে যাবার আগে একটা কথা বলে যাই, যদি সাহস থাকে বা মনে কৌতূহল জাগে, তাহলে গভীর রাতে হাওড়া ব্রিজের নিচে ফুল মার্কেটের জঞ্জালের কাছে অন্ধকারে নদীর পাড় থেকে একবার ঘুরে আসুন। কিছু ঘটলে বা দেখলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। আল্লাহ হাফেজ। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একবার চমৎকার একটা ঘটনা উপহার দিলেন সুকান্ত মাইতি আমাদের। আশা করছি এই ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটা আমাদের জানাবেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, থামস আপ দিতে ভুলবেন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা রেগুলার চেষ্টা করছি আপনাদের দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আর আমরা এই ঘটনার পরবর্তীতেই আরো একটি ঘটনা আজকে আপনাদের শোনাবো। এই ঘটনাটি হয়তো অনেকে শুনেছেন, হয়তো অনেকে শোনেননি, হয়তো অনেকে আরো একবার শুনতে চান। দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। তার আগে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। লাজিম ইয়াসার জিয়াদ তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন সকলে। আমি লাজিম ইয়াসার জিয়াদ লিখছি নরসিংহপুর আশুলিয়া সাভার থেকে। ঘটনা শুরু করার আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য।
প্রিয় লিসেনার্স, আজ যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক আন্টির কাছ থেকে। আন্টি যেভাবে আমাকে এই ঘটনাটি বর্ণনা করেছেন, আমি ঠিক সেইভাবেই লেখার চেষ্টা করছি। তো চলুন প্রিয় লিসেনার্স, বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ঘটনার গহীনে। The world is a very strange place. পৃথিবীটা হচ্ছে বড়ই অদ্ভুত একটা জায়গা। এই পৃথিবীতে যে কোনো সময় যে কোনো অবস্থায় ঘটে যেতে পারে যে কোনো অদ্ভুত রহস্যময় কিছু ঘটনা। পৃথিবীতে ঘটে যাওয়া অদ্ভুত রহস্যময় কিছু কিছু ঘটনার ব্যাখ্যা অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। যে সকল ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় না, তাহলে সেগুলো কি মিথ্যে? আমি একটা সময় এমনই ভাবতাম, যে সকল ঘটনার কোনো ব্যাখ্যা নেই সেই সকল ঘটনার সবগুলোই বানোয়াট। আমি ভাবতাম এই পৃথিবীতে অদৃশ্য কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। আর আমার এই ভাবনাটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশির সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনা এই ধারণাটিকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চলেছে, তা আমার মোটেও জানা ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি জান্নাতুল ফেরদৌস তমা। আমার বিয়ে হয় 2016 সালে। আমার হাজব্যান্ড পেশায় একজন ডাক্তার। বিয়ের পরে আমাদের ছোট সংসার বেশ সুখে শান্তিতেই কেটে যাচ্ছিল, কিন্তু এই সুখ বেশি স্থায়ী হয়নি, আমার ভাগ্যে জোটেনি। কারণ একদিন হঠাৎ করে খবর আসে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে টাঙ্গাইল জেলার কোনো একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কি আর করার, কিছুদিনের মধ্যেই আমি এবং আমার হাজব্যান্ড দুজনে চলে যাই টাঙ্গাইলে। টাঙ্গাইলে আমার হাজব্যান্ডের বেশ কিছু আত্মীয় থাকায় তাদেরকে আমার হাজব্যান্ড বলে রেখেছিলেন আমার জন্য বাসা খুঁজে রাখতে। সেই মোতাবেক তারা আমাদের জন্য একটি বাসা ঠিক করে রেখেছিলেন। 2016 সালের জুলাই মাসে আমরা সেই বাসাটিতে উঠে পড়ি। সেটি দোতলা বিশিষ্ট একটি বাসা। দোতলার ডান সাইডের ফ্ল্যাটটি আমরা ভাড়া নিই। ফ্ল্যাটটিতে দুটি রুম ছিল, একটি বড় ড্রয়িং রুম ছিল এবং দুটি ব্যালকনি ছিল। বাসাটি দেখতেও অনেক সুন্দর ছিল, চারিদিকে খোলামেলা। বাসাটির ঠিক পেছনে বড় খোলা একটি মাঠ এবং বাসাটির ডান পাশে একটু দূরে ছিল একটা পুকুর। বাসাটির পরিবেশ বেশ মনোমুগ্ধকর। বাসাটি নিয়ে এতগুলো কথা বলার পেছনে কারণ হচ্ছে এই ঘটনাটির মূল কেন্দ্রবিন্দুই এই বাসা। বাসায় ওঠার কিছুদিন পর আমাদের খুব ভালোভাবেই কোনো প্রকার সমস্যা ছাড়া কেটে যায়, কিন্তু প্রতিদিন রাতে বাসার ছাদে থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যেত, যেন কেউ একটি ইটের ওপর অন্য একটি ইট দিয়ে আঘাত করছে, এবং তখন যে শব্দটা হয় ঠিক তেমন। যাই হোক, আমি এই বাসাটির পরিবেশ বেশ আনন্দ নিয়ে উপভোগ করছিলাম। প্রতিদিন বিকেলে ছাদে গিয়ে বসে থাকা, ঠান্ডা বাতাসে ছাদের মধ্যে হাঁটাহাঁটি করা, বাসার পেছনে মাঠে ছেলেপেলেরা ক্রিকেট ফুটবল খেলছে, তাদের খেলা ছাদে বসে বসে উপভোগ করা, এই সকল বিষয় আমার প্রতিদিনের একটা নিয়ম হয়ে গিয়েছিল। কিন্তু আমার এই আনন্দ যে ভয়ে পরিণত হতে চলেছে অচিরেই, তা আমার মোটেও জানা ছিল না। কেন বললাম এই কথা, তা এখনই আপনারা জানতে পারবেন। আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না। হালকা ঠান্ডা লেগেছিল আমার, যার ফলে দুপুরে আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি। এজন্য আমি বিকেলবেলা আর ছাদে যেতে পারিনি। ঘুম ভাঙতেই আমি দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ছাদে যাবার জন্য বাসা থেকে বের হই, কারণ ছাদে আমাদের অনেকগুলো কাপড় ছিল, যে কাপড়গুলো সকালে শুকাতে দিয়েছিলাম। যাই হোক, ছাদের গেট দিয়ে আমি ছাদে যখন প্রবেশ করি, এমন সময় কানে অদ্ভুত একটা শব্দ আসে। আমি শুনতে পাই কোনো কিছু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে যেমন শব্দ হয়, ঠিক তেমনি একটি শব্দ। এই শব্দের উৎস কোথায় সেটা খোঁজার জন্য যখনই আমি ছাদের বাম দিকে তাকাই, আমি ভয়ানক এক দৃশ্য দেখতে পাই। আমি দেখি পাশাপাশি একটি কলা গাছ এবং আরেকটি আতা গাছ দুটো ভয়ঙ্কর ভাবে কাঁপছে, এবং সেখান থেকে এমন শব্দ শোনা যাচ্ছে। আমি গাছগুলোর দিকে এগিয়ে যাই এটা দেখার জন্য যে নিচে থেকে কে এই দুটো গাছগুলোকে এমনভাবে ঝাঁকাচ্ছে। এরপর আমি ছাদের ওপর থেকে গাছগুলোর দিকে তাকাই, যা দেখতে পাই আমি তা দেখার জন্য মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই গাছ দুটো সাপের মতো পেঁচিয়ে আছে, এবং গাছের গোড়ায় আবছা একটা কালো ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে। এসব দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, এবং আমি আর 1 সেকেন্ড দেরি না করে বাসায় চলে আসি।
এরপর আমার হাজবেন্ড বাসায় আসলে এই সমস্ত ঘটনা তাকে বলি, কিন্তু তিনি এসব ঘটনা বিশ্বাস করেন না। সেই রাতে আমাকে নিয়ে তিনি ছাদে যান, সেই গাছগুলো দেখান। সেই গাছগুলো দেখে আমি বেশ অবাক হয়ে যাই, কারণ সেই গাছগুলো তখন একদম স্বাভাবিক ছিল। আর এমনিতেই আমি এই সকল বিষয়ে তেমন একটা বিশ্বাস করতাম না। মানুষজন যখন এই ধরনের অস্বাভাবিক ঘটনাগুলো বলতো, সবকিছুই আমার কাছে বানোয়াট মনে হতো। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? আমি সেই দিন সন্ধ্যায় যা দেখেছিলাম সেগুলো কি আমার চোখের ভুল ছিল? আমিও আপনাদের মতো এমনটাই ভেবেছিলাম, কিন্তু এই ছোট একটি অস্বাভাবিক ঘটনা যে ভয়াবহ একটি আগাম সংকেত দিচ্ছে তা আমি মোটেও বুঝতে পারিনি। হ্যাঁ, একে একে আপনারা সবকিছুই জানতে পারবেন। একটু অপেক্ষা করুন এবং ধৈর্য ধরে শুনতে থাকুন সম্পূর্ণ ঘটনা। ওই ঘটনার পর কেটে যায় আরো 4 দিন। আমি সেই ঘটনাটি ভুলে যাই, কিন্তু ওই ঘটনার পর থেকে আমি ছাদে খুব কম যেতাম, কারণ ছাদে গেলে আমার মনের মাঝে কেমন যেন অস্থিরতা কাজ করত। যাই হোক, একদিন সকালে হঠাৎ আমার বাসায় দরজায় নক। দরজা খুলতেই আমি দেখি পাশের ফ্ল্যাটের ভাবি দাঁড়িয়ে আছেন। আমি তাকে দেখে আমার বাসার ভেতরে আসতে বলি, কিন্তু তিনি আমাদের বাসার ভেতরে আসেন না। তিনি আমাকে বলেন আমি যেন ফ্রি হলে তার বাসায় যাই, আমার সাথে তার কিছু কথা আছে। আমি প্রায় সময়ই পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় গিয়ে গল্প করতাম, কিন্তু ভাবি আমাদের বাসায় কখনো আসতেন না। যাই হোক, ভাবির কথা মতো তাদের ফ্ল্যাটে যাই। ভাবি আমাকে বসতে বলেন। এরপর ভাবি বলেন, ভাবি, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনি সন্ধ্যার পর কখনো ছাদে যাবেন না। আপনারা নতুন এসেছেন তো, এই বাসায় সন্ধ্যার পরে ছাদে যাওয়া নিষেধ। ছাদের সাথে লাগাও যে আতাফল গাছটি আছে, কিছু বছর আগে সেখান থেকে এই বাসারই একজন ভাড়াটিয়া আতাফল পাড়তে গিয়ে পড়ে ভয়াবহভাবে মারা যায়। এরপর থেকে ওই বাসার ছাদে সন্ধ্যার পরে যেই গিয়েছে সেই অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছে। এরপর থেকে রাতের বেলা এই ছাদে কেউ ওঠে না। যদিও আমি এসব তেমন বিশ্বাস করতাম না, এরপরও কেন জানি পাশের ফ্ল্যাটের ভাবির মুখে এই সমস্ত কথা শুনে আমার অনেক ভয় লেগেছিল। এরপর কিছুদিন কেটে যায় স্বাভাবিকভাবেই, কিন্তু মাঝে মাঝে রাতে আমি যখন বাসায় একা থাকতাম, আমার হাজবেন্ড যখন নাইট ডিউটিতে যেতেন, আমার গভীর রাতের দিকে মনে হতো আমি ছাড়া বাসার ভেতরে অন্য কারো উপস্থিতি আছে। আমি শুরুর দিকে ভেবেছিলাম এটা নিছক মনের ভুল, কিন্তু এক রাতে আমি বাসার ভেতরে যা দেখি সেটা আমাকে পুরো এলোমেলো করে দিয়েছিল। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার জীবনে এমন একটা কিছু ঘটতে পারে। আমি আমার বেডরুমে শুয়ে শুয়ে বই পড়ছিলাম, এমন সময় হঠাৎ আমার ড্রয়িং রুম থেকে অদ্ভুত কিছু শব্দ আমার কানে ভেসে আসে। ঘোড়া দৌড়ালে যেমন হয় ঠিক তেমন। আমি সাথে সাথে দৌড়ে ড্রয়িং রুমের দিকে যাই। ড্রয়িং রুমে গিয়ে দেখতে পাই, আমি জানি না এরকম দৃশ্য আর কোনো মানুষ তার জীবনে দেখেছে কিনা। ড্রয়িং রুমে প্রবেশ করতেই আমি দেখি ভয়ানক আকৃতির ছাগলের একটা ভয়াবহ অবয়ব, সেটি ঠিক মানুষের মতো দাঁড়িয়ে আছে। সেই অবয়বটির মাথা ছাগলের মতো, পা দুটো ছাগলের মতো, কিন্তু সেই অবয়বটির হাত এবং মুখমণ্ডল ভয়ঙ্কর কোনো হিংস্র প্রাণীর মতো। সেই অবয়বটির হাত দুটিতে বড় বড় লম্বা নখ, মুখমণ্ডলের এক পাশে পুরো থ্যাঁতলানো। সেই জিনিসটির এক পাশের চোখ দিয়ে এক নাগাড়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎই সেই অবয়বটি আমাকে উদ্দেশ্য করে ভয়ানক কণ্ঠে বলতে আসে আমি এখানে থাকতে এসেছি কিনা, আমি নাকি এখানে থাকতে পারবো না। সে আমাকে চলে যেতে বলে এবং সে বলে এই জায়গাটি অপবিত্র, এই জায়গায় আমি থাকি, এখানে কোনো আদম সন্তানের নাকি স্থান নেই, এখানে সে থাকে। এই বলে অবয়বটি একটি বিকট চিৎকার দিয়ে পাশের জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল। এরপর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, পাশে আমার হাজবেন্ড। তাকে বসে থাকতে দেখে আমি জিজ্ঞাসা করি আমি এখানে কিভাবে এলাম। আমার হাজবেন্ড বলতে শুরু করেন আমি সকালবেলা ডিউটি শেষ করে বাড়িতে আসি, অনেকক্ষণ যাবৎ দরজায় নক করছি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাচ্ছি না। এরপর আমি আমার কাছে থাকা বাসার আরেকটি চাবি দিয়ে দরজা খুলতেই দেখি তুমি পড়ে আছো মেঝেতে। তোমাকে এই অবস্থায় দেখে আমি তোমার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করি, কিন্তু আমার সব চেষ্টা বৃথা হয়ে যায়। আমি যখনই তোমার মুখে পানি ছিটিয়ে দিচ্ছিলাম, তুমি সাথে সাথেই খিঁচুনি দিয়ে উঠছিলে। এই অবস্থা দেখে আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু এখানে নিয়ে এসেও কোনো লাভ হয় না। আমরা কেউই তোমার জ্ঞান ফিরিয়ে আনতে পারছিলাম না। 2 দিন পর আজকে তোমার জ্ঞান ফিরল। কি হয়েছিল, কেন তুমি জ্ঞান হারিয়েছিলে বলতে পারবে? এরপর আমি সেই রাতের ঘটনা আমার হাজবেন্ডকে বলি। তিনি আমাকে বলেন আমি নাকি পাগল হয়ে গিয়েছি। তিনি আমার কোনো কথাই বিশ্বাস করেন না। যাই হোক, এরপর আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে বাসায় চলে আসি। সেই রাতের ওই ঘটনা অতিবাহিত হয়ে যায় 1 মাস, কিন্তু এই 1 মাসে আমার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। তবে কি সেই রাতে আমি যা দেখেছিলাম এটা আমার মনের ভুল ছিল? যদি আমার মনের ভুল হতো তাহলে আমি জ্ঞান হারিয়েছিলাম কেন সে রাতে?
তবে কি এই নীরবতা বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে আমাকে? আমার মনে নানা ধরনের প্রশ্ন বারবার আমাকে ভাবিয়ে তুলছিল, কিন্তু আমার মনে উদয় হওয়া এই সকল প্রশ্নের কোনো উত্তর আমি পাইনি। যাই হোক, এই সবের মধ্যে আমাদের ছোট পরিবারে আনন্দময় অনুভূতি নিয়ে একটি বড় সুখবর চলে এলো। আমি আমার জীবনের সবচেয়ে বড় সুখবরটি পাই। আমি জানতে পারি আমি প্রথমবারের মতো মা হতে চলেছি। এই সুখবরে আমার ছোট পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু এই আনন্দময় অনুভূতিগুলো যে কিছুদিন পরেই আমার এবং আমার পরিবারের জন্য বড় একটা দুঃখে পরিবর্তিত হতে চলেছে, তা আমি কোনোদিন চিন্তা করতে পারিনি। এত বড় দুঃখ আমার জীবনে আসার আগে আমি যদি মরে যেতাম তাহলে অনেক ভালো হতো। প্রিয় লিসেনার্স, আমি কেন বললাম এই কথা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পরেই জানতে পারবেন আপনারা। আমি তখন 2 মাসের প্রেগন্যান্ট। এক রাতে আমি স্বপ্ন দেখি সেই ভয়ানক ছাগলটিকে। আমি অবয়বটিকে কিছুদিন মাস আগে আমার ড্রয়িং রুমে দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমি দেখি সেই অবয়বটি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং এক নাগাড়ে আমার পেটের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ছাগলের অবয়বটি এক লাফ দিয়ে আমার পেটের ওপরে উঠে দাঁড়ায়। এটা দেখার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়। সেই রাতে আমি বাসায় একা ছিলাম। এরপর আমি আর বাসায় একা থাকতে পারতাম না। আমার সবসময় মনে হতো আমি ছাড়া বাসায় অন্য কেউ আছে। এর মধ্যে আমি আমার ছোট বোনকে আমার বাসায় চলে আসতে বলি। 2 দিন পর মনীষা, আমার ছোট বোন, চলে আসে আমাদের বাসায়। মনীষা আমাদের বাসায় আসার পর অতিবাহিত হয়ে যায় আরো 6টি মাস। এই 6 মাসে আমার সাথে বা আমার পরিবারের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। আমি অস্বাভাবিক কোনো স্বপ্নও দেখি না। এরপর আমি মনে মনে অনেক খুশি ছিলাম, ভেবেছিলাম সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আমার এই ধারণাকে ভুল প্রমাণ করে ঘটে যায় আরো একটি ভয়ানক ঘটনা। সেদিন দুপুরে আমি আমার রুমে গোসল করছিলাম। এমন সময় মনীষা আমার রুমে এসে বলে সে নাকি ওর কিছু ব্যক্তিগত কাজের জন্য বাইরে যাবে। এরপর ও বাইরে চলে যায়। যাওয়ার আগেও আমাকে বলে ওরা আসতে নাকি রাত হয়ে যাবে। মনীষাকে বিদায় দিয়ে আমি রুমের মধ্যে এসে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে একটা সময় আমি স্বপ্ন দেখি সেই ছাগলের অবয়বটিকে, এবং আমার আগে দেখা সেই স্বপ্নের মতোই আমার পায়ের ঠিক কাছে এসে সে দাঁড়ায়। আমার পুরো শরীর বরফের মতো শক্ত হয়ে যায় সেটি দেখে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এমন সময় সেই অবয়বটি বিকট চিৎকার করে জঘন্যভাবে হাসতে শুরু করে। হঠাৎ করে অবয়বটি হাসি থামিয়ে দেয়, আমাকে বলতে শুরু করে আমি তাকে শুধুমাত্র মনের ভুল ভেবেছিলাম কিনা। সে আমাকে বলেছিল যে এই স্থান ছেড়ে যেতে, কিন্তু আমি যে যাইনি এটা আমার প্রথম ভুল। এবং এই জায়গাটি যে অপবিত্র এবং এখানে কোনো পবিত্র কোনো কিছু করা সম্ভব নয় সেটাও আমি শুনিনি। সেই জন্য আমাকে শাস্তি পেতে হবে। এই বলে সে অবয়বটি এক লাফে আমার খাটের ওপরে উঠে বসে এবং আমার পেটের ওপরে হাত দিয়ে ধারালো নখ দিয়ে আঘাত করতে শুরু করে। এক নিমিষে আমার চোখের সামনে আমার পেট ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই অবয়বটির ধারালো নখের আঁচড়ে। স্বপ্নের মধ্যে সব দেখে সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমি শুনতে পাই মাগরিবের নামাজের আজান হচ্ছে। এদিকে আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে এবং আমার পুরো শরীরে যন্ত্রণা হচ্ছে। এরপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে মাত্র বিছানায় বসেছি, এমন সময় হঠাৎ বাসার দরজায় কে যেন নক করে। দরজা খুলতেই দেখি মনীষা দাঁড়িয়ে আছে। মনীষার চেহারার দিকে তাকিয়ে আমি বেশ অবাক হয়ে যাই। ওকে কেমন যেন রাগান্বিত দেখাচ্ছিল, পুরো মুখ লাল হয়ে গেছে। হয়তো রাস্তায় কোনো একটা কিছু ঘটেছে। এটা ভেবে আমি ওকে জিজ্ঞেস করি, রাস্তায় কি হয়েছে তোর, এত রেগে আছিস কেন? কিন্তু মনীষা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ওর রুমে চলে যায়। এরপর আমি ওকে কিছু জিজ্ঞেস না করে চলে আসি আমার রুমে। আমি বেশ চিন্তায় পড়ে যাই। কিছুক্ষণ আগে আমি আমার দেখা সেই স্বপ্ন নিয়ে ভাবতে থাকি, এতদিন পর আবার আমি এরকম কেন স্বপ্ন দেখলাম। মনে বারবার শুধুমাত্র এই প্রশ্নটাই করা নাড়ছিল, কিন্তু আমি এই প্রশ্নের কোনো কুল কিনারা করতে পারছিলাম না। যাই হোক, এক সময় মনীষা আমার রুমে এসে 2 কাপ চা হাতে নিয়ে ঢোকে। চায়ের একটা কাপ আমার দিকে এগিয়ে মনীষা বলে, আপু তোমার জন্য চা বানিয়ে এনেছি, নাও চা খাও। মনীষার হাত থেকে চায়ের কাপটা নিতে নিতেই আমার নাকি প্রচন্ড বাজে একটা দুর্গন্ধ ভেসে আসে। আমি আমার মনের ভুল ভেবে চায়ের কাপে চুমুক দিতে যাব, এমন সময় আমি দেখি চায়ের কাপে চায়ের পরিবর্তে রক্ত আর ছোট বাচ্চার 2টো আঙুল ভাসছে সেখানে। এটা ভেবে আমি চায়ের কাপ ছুঁড়ে ফেলে দেই, মনীষার দিকে তাকাই। মনীষার দিকে তাকাতে আমি দেখতে পাই মনীষা ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। এমন সময় হঠাৎ করেই মনীষার চেহারা পরিবর্তিত হতে শুরু করে। হঠাৎ তার চেহারা পরিবর্তিত হয়ে ভয়ানক চেহারা বেরিয়ে আসতে থাকে। এটা দেখার পরে আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আসে আমি নিজেকে আবিষ্কার করি আমার বিছানায়। আমার পাশে আমার হাজবেন্ড আর মনীষা বসে আছে। আমার জ্ঞান ফিরে আসতেই তারা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কি করেছিলাম, কেন আমি জ্ঞান হারিয়েছিলাম। এরপর আমি সমস্ত ঘটনা খুলে বলি। আমার মুখে সমস্ত কথা শুনে মনীষা বলে, আপু তুমি কাকে দেখেছো? আমাকে? আমি আর ভাইয়া তো 30 মিনিট হয় বাসায় এসেছি।
বাসায় এসে বাসার দরজা অনেকক্ষণ যাবৎ নক করছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। এরপর অপেক্ষা না করে ভাইয়া দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে বাসায় ঢুকে দেখি তুমি তোমার রুমের মেঝেতে পড়ে আছো। মনীষের কথা শেষ না হতেই আমার হাজবেন্ড আমাকে উদ্দেশ্য করে বলে, তমা, তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ, এসব কি বলছো? তুমি প্রতি রাতে একা একা কথা বলো, মাঝে মাঝে রাতে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠো। পরের দিন তোমাকে এসব বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করলে তোমার কিছুই মনে থাকে না। আমারই ভুল হয়েছে, তোমাকে আগেই ডাক্তার দেখানো উচিত ছিল। কাল তোমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। তমা, এসব কিছু না, এসব কিছুই না, সব তোমার মনের ভুল, চিন্তা করো না, কালকে ডাক্তারের কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমার হাজবেন্ডের মুখে সমস্ত কথা শুনে মনে হয় মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়েছি, এবং আমি স্বপ্নে যা দেখছি তাই ভাবছি বাস্তবে এসব কিছু হয়তো আমার মনের ভুল। যাই হোক, এরপর আমি খাবার খেয়ে শুয়ে পড়ি। প্রিয় লিসেনার্স, ঘটনার বাকি অংশ আপনাদের উদ্দেশ্যে আমার হাজবেন্ড বলবেন। ঘটনার বাকি অংশ আমি কেন বলতে পারছি না আপনাদের উদ্দেশ্যে, এটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তো লিসেনার্স, চলুন ঘটনার বাকি অংশে যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ হাবিব আহমেদ। আমি পেশায় একজন ডাক্তার। ছোটবেলা থেকে আমার বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে। বিজ্ঞান মোতাবেক সবকিছুই ব্যাখ্যা দেয়া সম্ভব, আর যেসব ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই সেসব বিষয়বস্তু সবই মিথ্যা বা বানোয়াট। একটা সময় আমি এমনটাই ভাবতাম। আমার এমন ভাবনাটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে আসে। আমার সবচেয়ে বড় খুশির সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। সেদিন আমি আর তমা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় খাটের কম্পনে। ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। ডিম লাইটের আবছা আলোয় দেখতে পাই 3:30 বাজে। আমি 7-5 না ভেবে আবারও ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর একইভাবে আবারও আমার ঘুম ভেঙে যায় খাটের কম্পনে। ঘুম ভেঙে যেতেই আমি তাকাই তমার দিকে। তাকাতেই দেখি তোমার পুরো শরীর কাঁপছে। এমন সময় আমি হঠাৎ শুনতে পাই অদৃশ্য কেউ একজন ভারী গলায় বলছে সে নাকি আমার সন্তানকে নিতে এসেছে। এই জায়গা নাকি তাদের, এই জায়গাটি অপবিত্র, এবং আমরা নাকি তাদের কোনো কথাই শুনিনি, এবং সবচেয়ে আমাদের যে খুশির খবর সামনে সেটিকেই নাকি তারা সবচেয়ে বড় দুঃখে পরিণত করবে। এই বলেই সে অদৃশ্য জিনিসটি হাসিতে মেতে ওঠে, আর সেই কথাগুলো পুরো ঘরের মধ্যে যেন প্রতিধ্বনিত হতে থাকে। এমন সময় তমা এক লাফ দিয়ে বিছানায় উঠে দাঁড়ায় এবং এক দৌড়ে রুমে থাকা পড়ার টেবিলের দিকে ছুটে যায়। ওকে এমন ভাবে ছুটে যেতে দেখে আমি পেছন থেকে ওকে টেনে ধরি, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে ফেলে সে চলে যায়। আমি মেঝের ওপরে পড়ে যেতেই আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। আমি আমার মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিলাম না, আমার শরীরের কোনো অঙ্গ নাড়াতে পারছিলাম না। এমন সময় তমা পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে হাসতে শুরু করে, এবং পড়ার টেবিলের দুকোনায় যে দুটো তীক্ষ্ণ অংশ থাকে সেই কোণার অংশ দিয়ে বারবার নিজের পেটের দিকে নিয়ে যেতে থাকে, এবং তীক্ষ্ণ অংশ দিয়ে নিজের পেটকে ধাক্কা দিয়ে পেটে আঘাত করতে থাকে। এসব দৃশ্য নিরুপায়ের মতন আমি শুধু দেখেই যাচ্ছিলাম। সেদিন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী বলে মনে হয়েছে। এই বাসার সব অতীত জানার পরেও আমি এই বাসা ভাড়া নিয়েছি। এই অদৃশ্য বিষয়ের ওপর অবিশ্বাসের জন্য আজ চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না। কেন আমি তোমার এতদিনের কথা বিশ্বাস করলাম না? তোমার কথা বিশ্বাস করলে আজ হয়তো আমাকে এমন দৃশ্য দেখতে হতো না। আজ আমার চোখের সামনে আমার স্ত্রী, আমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর আমি কিছুই করতে পারছি না। এমন সময় সেই টেবিলের তীক্ষ্ণ অংশের আঘাতে তোমার পেট ফেটে যায়। তোমার সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এমন সময় বাসার পাশের মসজিদ থেকে ফজরের আজান শোনা যায়। আজানের শব্দে সাথে সাথে আমার পুরো শরীর স্বাভাবিক হয়ে যায়। আমি যেন আমার স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর আশা খুঁজে পেতে শুরু করি। এরপর আমি তোমাকে নিয়ে হাসপাতালে পাগলের মতো ছুটে যাই। সেদিন আমি তোমাকে ঠিক আল্লাহ তাআলার অশেষ রহমতে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু সেদিন আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। টেবিলের কোণার তীক্ষ্ণ অংশের আঘাতে আমার সন্তানের মাথা পুরো থেতলে গিয়েছিল, পেটের ভেতরে সে মারা গিয়েছিল। কিছুদিন পর তোমার সুস্থ হয়ে যায়, সেই বাসা আমরা ছেড়ে দেই। প্রিয় লিসেনার্স, আমি আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী। আমি সব জেনে শুনে নিজের দুঃখ ডেকে এনেছিলাম। আমি জানতাম এই বাড়িতে কি হয়েছিল। হ্যাঁ প্রিয় লিসেনার্স, আপনারা ঠিকই শুনেছেন, আমি এই বাসার সব অতীত জানতাম। আমার এই অতি প্রাকৃত বিষয়ের ওপর অবিশ্বাস আজ আমাকে একটা বড় শাস্তি দিয়েছে। আমি যখন আমার আত্মীয়কে বাসা ভাড়া নেওয়ার জন্য খুঁজতে বলি, তখন সে আমাকে এই বাসার কেয়ারটেকারের নাম্বার দেয়। একদিন রাতে আমি তাকে কল করে এই বাসাটি ভাড়া নেওয়ার কথা বলি। বাসা ভাড়া নেওয়ার কথা বলতেই ওপাশ থেকে বলতে শুরু করে, স্যার, আপনি এই বাসাটা ভাড়া নিয়েন না। আমি জেনে শুনে কাউকে এই বিপদে ফেলতে পারবো না। আজ থেকে প্রায় 7 বছর আগে এই ফ্ল্যাটে একটা পরিবার থাকতেন। সেই পরিবারে মোট 7 জন সদস্য ছিল। কামাল সাহেব, তার স্ত্রী, তার 10 বছরের ছোট একটা মেয়ে।
কামাল সাহেব পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। কামাল সাহেব খুব ভালো একজন লোক ছিলেন, প্রতি মাসে একদম ঠিক সময়ে ভাড়া দিতেন। ঠিক এমনি এক মাসের 20 তারিখ পেরিয়ে যায়, কিন্তু তিনি ভাড়া দেন না। যার ফলে আমি তার খোঁজ খবর করছিলাম। তার ফ্ল্যাটে গিয়ে আমি অনেকবার দরজায় নক করি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাই না। একটা সময় আমি অন্য ফ্ল্যাটের লোকজনকে ডেকে কামাল সাহেবের ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের ফ্ল্যাটে প্রবেশ করি। ফ্ল্যাটে প্রবেশ করতে আমাদের সবার নাকে ভেসে আসে প্রচন্ড বাজে একটি দুর্গন্ধ। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে আমরা কামাল সাহেবের বেডরুমে প্রবেশ করি। সেখানে আমরা সবাই ভয়ানক এক দৃশ্য দেখতে পাই। আমরা দেখি কামাল সাহেবের দেহ ফ্যানের সাথে ঝুলছে। কামাল সাহেবের স্ত্রী এবং মেয়ে বিছানায় পড়ে আছে, তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এসব দেখা মাত্র আমি পুলিশকে খবর দেই। এরপর পুলিশ আসে। পুলিশ এসে সেখান থেকে সুইসাইড নোট পায়। সুইসাইড নোটে কামাল সাহেব লিখেছিলেন, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ কাজটি করেছি। আমি আমার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছি। তাদের ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, এবং আমি ছাড়া এই পৃথিবীতে আমার স্ত্রী সন্তানেরও কেউ নেই। যদি আমি মরে যাই তাহলে তাদের দেখার মতো কেউ নেই। আজ আমার সবকিছুই শেষ। আমার ব্যবসা, আমার টাকা পয়সা সব শেষ। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তাই আমি আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলেছি। এখন আমিও মরে যাব। আপনারা যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি চলে যাচ্ছি আমার স্ত্রী সন্তানের কাছে। এরপর পুলিশ তার লাশ নিয়ে চলে যায়। পরে আমি জানতে পেরেছিলাম লাশগুলো পুলিশ কামাল সাহেবের পরিবারের কাছে হস্তান্তর করেছিল। এই ঘটনার পর সেই ফ্ল্যাট 1 বছর পরিত্যক্ত ছিল। 1 বছর পরে এই ফ্ল্যাট আবার ভাড়া হয়, কিন্তু সেই নতুন ভাড়াটিয়া 10 দিন পরে এই ফ্ল্যাটটি ছেড়ে চলে যায়। তারা যাওয়ার আগে আমাকে বলে যায় এই ফ্ল্যাটটিতে নাকি একটা ভয়ানক জানোয়ার থাকে। এই ফ্ল্যাটটিতে কেউ নাকি থাকতে পারবে না। আমি সব জেনে শুনে তাদের কেন ফ্ল্যাট ভাড়া দিলাম। তাদের এই সমস্ত কথা শুনে আমি বাসার মালিককে সব জানাই। মালিকের পর আমাকে বলে কোনো ব্যাচেলার এই ফ্ল্যাটে ভাড়া নিতে চাইলে তাদের যেন এই ফ্ল্যাট ভাড়া না দিই। এই ঘটনার পর অতিবাহিত হয়ে যায় আরো 2 বছর। এই 2 বছর এই ফ্ল্যাটটি আর ভাড়া হয়নি। 2 বছর পরে ব্যাচেলার 5 জন ছেলের কাছে এই ফ্ল্যাটটি আমরা ভাড়া দেই। ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার ঠিক 3 দিনের মাথায় সেই 5 জন ছেলের মধ্যে একজন বাসার সাথে লাগাও আতা ফলের গাছে ওঠে এবং আতা পাড়ার জন্য সে সেখানে যায়। সেই ছেলেটি হঠাৎ গাছ থেকে পড়ে ভয়াবহভাবে আমাদের সবার সামনে মরে যায়। মরে যাওয়ার আগে সে শুধু বারবার একটা কথাই বলছিল, আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর থেকে এই বাসার ছাদে শুরু হয় নানান উদ্ভট ঘটনা। স্যার, এরপর থেকে এখন অবধি এই ফ্ল্যাটটি আমি ভাড়া দেইনি। শুধু মালিকের ভয়ে আমি বাসার সামনে টুলেট বোর্ড ঝুলিয়ে রেখেছি। স্যার, আপনার কাছে আমি অনুরোধ করছি ফ্ল্যাটটি ভাড়া নেবেন না। এই বলে বাসার কেয়ারটেকার তার কথা শেষ করেন। সেদিন আমি কেয়ারটেকারের কোনো কথাই বিশ্বাস করিনি। কেয়ারটেকারের অনুরোধ না মেনে আমি এই ফ্ল্যাটটি ভাড়া নিই। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছিলাম সেদিন। আমি নিজ হাতে আমার ভবিষ্যতের আনন্দের মুহূর্তগুলোকে গলা টিপে হত্যা করেছিলাম। এই বলে আন্টির হাজবেন্ড কান্নায় ভেঙে পড়েন। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? ঘটনা এখানেই শেষ? প্রিয় লিসেনার্স, সেই আন্টি এবং আঙ্কেল এত বড় ক্ষতির পরেও শান্ত হয়নি। ঘটনা এখনো কিছু বাকি আছে। প্রিয় লিসেনার্স, শুনতে থাকুন। প্রিয় লিসেনার্স, আমি তমা। ওই বাসাটি ছেড়ে দেওয়ার পর আমি অন্য একটা বাসা ভাড়া নেই। এরপর অতিবাহিত হয়ে যায় 1 মাস। আমার সন্তানের মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি নিতে পারছিলাম না এই দুঃখ। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। সবকিছু মানিয়ে মনকে স্বাভাবিক করে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। তবে ওই বাসাটি ছেড়ে দেওয়ার পর আমার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমিও ধরে নিয়েছিলাম সবকিছু ঠিকই আছে। কিন্তু আমার এই ধারণাকে ভুল প্রমাণ করে এক রাতে আমি স্বপ্ন দেখি সেই শয়তানটিকে। আমি দেখি স্বপ্নে সেই ফ্ল্যাটটির মেঝেতে আমি শুয়ে আছি। সেই ছাগতের অবয়বটি ঠিক আমার পাশে, আমার পায়ের সামনে কি অদ্ভুত ভাষায় অনবরত বিড়বিড় করে যাচ্ছে। এটা দেখা মাত্র আমার ঘুম ভেঙে যায়। এরপর থেকে প্রায় সব সময় আমি একই স্বপ্ন দেখতাম। এরপর আমি আমার হাজবেন্ড আত্মীয়দের নিয়ে যাই সিলেটে এসব কিছুর সমাধানের উদ্দেশ্যে একজন ভালো হুজুরের সাথে দেখা করতে। হুজুরের সাথে দেখা করে আমরা আমাদের সব ঘটনা খুলে বলি। আমাদের সব ঘটনা শুনে হুজুর কাল আবার আসতে বলেন। পরদিন আবার হুজুরের কাছে যাই। এরপর হুজুর যা বলেন, আপনারা যে বাসাটির ফ্ল্যাটে থাকতেন সেখানে মোট 17 জন জিনের বসবাস। এরা কোনো সাধারণ জিন না, এরা কালো জাদু চর্চাকারী জিন। জিন জাতির মধ্যে এমন কিছু জিন জাতি আছে যারা কালো জাদু চর্চা করে, আর এসব জিনেরা সবসময় এমন অপবিত্র জায়গার সন্ধানে থাকে। সেই ফ্ল্যাটটিতে 2টি খুন এবং আত্মহত্যা হয়েছে। সবচেয়ে অপবিত্র জায়গা সেটি। ফলে এই 17 জন জিন সেই ফ্ল্যাটটিকে তাদের কালো জাদুর চর্চার জায়গা বানিয়েছে, যার ফলে আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেছে। আজ এখনো সেই জিনগুলো আপনাদের উপর দৃষ্টি দিয়ে রেখেছে। এর পেছনে কারণ আছে। কারণটি হচ্ছে আপনাদের পরবর্তীতে আর কোনো সন্তান যাতে না হয়, যদিও হয় তারা যেন পৃথিবীর মুখ দেখতে না পারে, পৃথিবীতে বেশি দিন থাকতে না পারে। তবে আপনারা চিন্তা করেন না, আল্লাহ তাআলা চাইলে সবকিছুরই সমাধান হয়ে যাবে।
এরপর হুজুর প্রায় 6 মাস আস্তে আস্তে সময় নিয়ে রুকাইয়া করেন। আস্তে আস্তে আমি একদম স্বাভাবিক হয়ে যাই। এর প্রায় 2 বছর পর আমার একটা ফুটফুটের ছেলে সন্তান হয়। এখন আমি এবং আমার হাজবেন্ড খুব সুখে শান্তিতে বেঁচে আছি। আমার সন্তান আয়ান আহমেদ আল্লাহর অশেষ সহমতে এখন অনেক ভালো আছে। আমরা সামনে জুলাই ইংল্যান্ড চলে যাচ্ছি সপরিবারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আন্টি তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটির মাধ্যমে আপনারা কিছু ভৌতিক অনুভূতি নিজেদের ঝুলিতে সংগ্রহ করতে পেরেছেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। ভূত.com-এ পাঠানোর জন্য অনেকগুলো ঘটনা সংগ্রহ করেছি আমি। একে একে সব ঘটনাগুলো পাঠাবো। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। ভূত.com সবসময় এভাবে এগিয়ে যাক। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এইভাবে ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে, কাছে থেকে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আরেকটি রহস্যময় অধ্যায় নিয়ে। আসসালামু আলাইকুম। নাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ইয়েস জিয়াদ, আমি আপনার অন্য ঘটনাগুলো পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ঘটনাগুলো পাঠাতে থাকুন এভাবেই, এবং আপনার ঘটনাগুলো আমরা নিয়ে আসবো একের পর এক সব এপিসোডে। থ্যাংক ইউ ভেরি মাচ এভাবে ঘটনা পাঠিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এবং আমি একটু আগে একটা বাড়ির ঘটনা বলছিলাম। ভূত.com আমরা শুরু করেছি 2020-এ, আর ভূত FM কিন্তু চলছে অনেক দিন থেকে, রাইট? আমি অনেক দিন থেকেই সেখানে কাজ করেছি এবং নানান ধরনের ঘটনা পেয়েছি, এবং এই ধরনের বাসার ঘটনা কিন্তু আমার কাছে বহুবার উঠে এসেছে। একটা সাধারণ বাড়ি হোক, সেটা নতুন বা পুরনো, সেই বাড়িটার একটা গল্প থাকে, এবং সেই বাড়িটার গল্প কেন নতুন বাড়ির ক্ষেত্রেও হবে? তার কারণটা হচ্ছে সেই বাড়িটা যেখানে গড়ে উঠেছে হয়তো সেই জায়গাটার কোনো দোষ আছে। দোষ শব্দটা বললাম কারণ এভাবেই শব্দটাকে ব্যবহার করা হয় এই সমস্ত ক্ষেত্রে। এবং পুরনো বাড়ির তো আছেই, কারণ পুরনো বাড়ির ক্ষেত্রে হয়তো আগে যারা ছিলেন তাদের কোনো কারণে বা সেইখানেও এরকম একটা জায়গার দোষ থাকতে পারে। তো যাই হোক, আপনাদের কাছে এরকম পুরনো বাড়ি বা নতুন বাড়ি যাই হোক না কেন, এরকম দূষিত বাড়ির বা যে ধরনের ঘটনা আমরা একটু আগে শুনলাম, এই ধরনের ঘটনা অহরহই কিন্তু আপনারা শোনেন বা জানতে পারেন, বা আপনাদের কাছে হয়তো আছেও। পাঠিয়ে দিন। সামনে হ্যালোইন, তো আমরা প্রচুর ঘটনা চাই, এবং সেই ঘটনার মধ্যে থেকে আপনার ঘটনাটি জায়গা করে নিক সেটা আমরা সবাই চাইবো। আর সেই জন্য আমাদের ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে পাঠাবেন। আমি যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাই। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি বরাবরের মতো ভালো আছেন। আমি মোহাম্মদ মনির হোসেন পরশ, অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রত্যন্ত এলাকায়, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। এটি আমার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি যুদ্ধ পরবর্তী 1972 সালের। আমার নানা ভাইয়ের নাম নূর মোহাম্মদ। পেশায় তিনি ছিলেন একজন জেলে। আমাদের গ্রামটি যেহেতু ভারতের সীমান্ত ঘেঁষা, তাই আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ নিয়মিত ভারতে যাতায়াত করত। আমার নানা ভাইয়ের মামার বাড়ি তখন ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের মতিনগর গ্রামে। নানা ভাইয়ের মামা ছিলেন সাবেক মেম্বার, ওনার নাম ছিল জামিল মেম্বার। যেহেতু মামার বাড়ি ভারতের ভেতরে পড়েছে এবং আমাদের এলাকার মানুষ অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে নিয়মিত যাতায়াত করত, তাই আমার নানা ভাই
অবৈধভাবে ভারতে প্রবেশ করে তার মামার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যায়। তখন আমার নানা ভাইয়ের বয়স ছিল 20 বছরের আশেপাশে। টকবগে তরুণ যুবক, সাহসে বুক ভরা। তো মামার বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ওই এলাকার একটি স্থানীয় বাজারে ঘুরতে ও কেনাকাটা করতে যান। তখন তিনি বাজারের লোকের কাছ থেকে শুনতে পান পাশেই এক বাড়িতে এক হিন্দু মহিলা তার স্বামীর সাথে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তখন আমার নানা ভাই আগ্রহ নিয়ে ওই বাড়িতে মহিলাটির মৃতদেহ দেখতে যান। তখনই ঘটে বিপত্তি। আমার নানা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক সত্য ঘটনা। ঘটনা শুরু এখান থেকেই। যখন আমার নানা ভাই ওই বাড়িতে মৃতদেহ দেখার জন্য দাঁড়িয়েছিলেন, তখন নানা ভাইয়ের ওপরে নজর পড়ে ভারতের সীমান্ত বাহিনীর এক সদস্যের। ওই ভারতীয় সীমান্ত বাহিনীর সদস্য ওই বাড়িতে এসেছিলেন মৃতদেহের আইনি নিয়ম কানুনের জন্য। তখন তিনি আমার নানা ভাইকে সন্দেহজনকভাবে গ্রেফতার করেন। সেখানে উপস্থিত ছিলেন আমার নানা ভাইয়ের মামা জামিল মেম্বার। তখন তিনি ও গ্রামবাসী আমার নানা ভাইকে ছেড়ে দেওয়ার অনেক অনুরোধ জানান, কিন্তু সেই ভারতীয় সীমান্ত বাহিনীর সদস্য ছিলেন নাছোড়বান্দা। তিনি কোনোভাবেই আমার নানা ভাইকে ছাড়লেন না। গাড়িতে উঠিয়ে ক্যাম্পের দিকে নিয়ে যেতে শুরু করলেন। যাওয়ার পথে ভারতীয় সীমান্ত বাহিনীর ওই গাড়িটি একটি ব্রিজের ওপরে এসে দাঁড়ায়। তখন আমার নানা ভাই গাড়ি থেকে নেমে ব্রিজের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়ে সাঁতরে ঝোপঝাড়ে ঢুকে যায়। তখন প্রায় সন্ধ্যার সূর্য ডুবি ডুবি অবস্থায়, কিন্তু সেই ভারতীয় সীমান্ত বাহিনীর সদস্য ছিলেন নাছোড়বান্দা। তারা নানা ভাইকে খুঁজতে শুরু করলেন এবং তাদের সাথে যোগ হলো গ্রামের অনেক লোক। তারা গ্রামে ছড়িয়ে দিল আমার নানা ভাই নাকি ওই মহিলাকে খুন করে পালিয়ে গেছে। ওইদিকে আমার নানা ভাই তাদের থেকে বাঁচার চেষ্টায় একটি ঘন ঝোপে লুকিয়েছিলেন। প্রায় 2 ঘন্টা পর ওই জঙ্গল থেকে নানা ভাই বের হলেন। তখন তার উদ্দেশ্য ছিল যে করেই হোক মামার বাড়িতে যেতে হবে এবং সেখান থেকে যে কোনোভাবে হোক বাংলাদেশে চলে আসবেন। তখন প্রায় রাত 8টা। তখনকার সময় রাত 8টা মানে অনেক রাত। একে অজপাড়াগা, তার সাথে নেই বিদ্যুৎ। চারিদিক যেন ঘন জঙ্গল আর জনমানব শূন্য। নানা ভাই যেহেতু সেখানে নতুন ছিলেন, তিনি রাস্তাঘাট তেমন চিনতেন না। তিনি ঝোপ থেকে বের হয়ে জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তাতে উঠলেন। যেহেতু তিনি রাস্তা চিনতেন না, তাই খুঁজতে থাকলেন কেউ আছে কিনা। নানা ভাইয়ের সাথে অতি মানবীয় ঘটনাগুলোর শুরু এখান থেকেই। নানা ভাই যেহেতু কিছু চিনতেন না, তখন তিনি উদ্দেশ্যহীনভাবে সামনে এগোতে থাকেন। সামনে এসে রাস্তার পাশে দেখতে পান এক বৃদ্ধ মহিলা সাদা কাপড়ে কুঁচো হয়ে হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে হেঁটে নানা ভাইয়ের দিকে আসছে। তখন আমার নানা ভাই ওই মহিলাকে জিজ্ঞেস করে জামিল মেম্বারের বাড়িটা কোথায়। মহিলা উত্তরে তার পিছন পেছন যাওয়ার ইশারা করে। নানা ভাইও বাধ্য ছেলের মতন তার পিছু নিতে শুরু করলো। যদিও ওই মহিলাটি বৃদ্ধ এবং কুঁচো ছিল, কিন্তু আমার নানা ভাই কিছুতেই হেঁটে মহিলাটিকে পেছনে ফেলতে পারছিলেন না। কিছুটা সামনে যাওয়ার পর একটি বড় বটগাছের সামনে এসে হঠাৎ যেন মহিলাটি আমার নানা ভাইয়ের চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যান। নানা ভাই তখন প্রচন্ড ভয়ে দৌড় মারেন এবং এসে এক বাড়ির উঠোনে আছড়ে পড়েন আর হাউমাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করেন। বাড়ির ভেতর থেকে 2টি বাচ্চা বের হয়ে আসে এবং কি হয়েছে নানা ভাইয়ের কাছে জানতে চায়। নানা ভাই তখন তার সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা বলে। তখন বাচ্চাগুলো বলে এই এলাকায় এটা স্বাভাবিক ঘটনা। এই ঘটনা নাকি আগে অনেকবার অনেকের সাথে ঘটেছে। নানা ভাই বাচ্চাদের জামিল মেম্বারের বাড়িতে যাবার রাস্তার কথা জিজ্ঞেস করলে তারা বলে এই তো একটু সামনে। তখন নানা ভাই বাচ্চাগুলোকে বলে একটু এগিয়ে দিয়ে আসতে। বাচ্চাগুলো এক কথায় না বলে দেয়, বলে এই রাস্তায় অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে, তাই তারা নানা ভাইকে এগিয়ে দিতে যেতে পারবে না। তখন নানা ভাই অসহায়ের মতন একাই পথ চলতে শুরু করেন। আমি আগেই বলেছি নানা ভাই ছিলেন প্রচন্ড সাহসী। নানা ভাই যখন একটু সামনে যায়, তখন তিনি পেছনে তাকিয়ে দেখেন তিনি যেই বাড়িতে বাচ্চাগুলোর কাছ থেকে সাহায্য চেয়েছিলেন সেই বাড়িও নেই, বাচ্চাগুলোও নেই। তখন তো নানা ভাই আরো ভয় পেয়ে গেলেন। বুকে সাহস সঞ্চার করে তারপরও তিনি সামনে এগিয়ে চললেন। একটু সামনে যেতেই নানা ভাইয়ের পেছনে একটি কালো কুঁচকুঁচে বিড়াল হাঁটতে শুরু করলো। বিড়ালটিকে দেখে নানা ভাই স্বাভাবিক মনে করলেও কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে গেল। যতই সামনে যাচ্ছেন ততই যেন বিড়ালটি আকারে একটু একটু করে বড় হচ্ছে। এমন এক সময় এলো যখন বিড়ালটিকে আর স্বাভাবিক মনে হলো না। সেটি একটি কুকুরের আকার ধারণ করলো এবং বিকট শব্দে ঘর ঘর করতে লাগলো। তখন নানা ভাই ভয় না পেয়ে আল্লাহর নাম নিয়ে বিড়ালটিকে সজোরে একটি লাথি মারেন।
তখন বিড়ালটি বিকট আওয়াজ করে হাওয়ায় মিলিয়ে যায়। এই রাস্তা ধরে একটু সামনে যেতে না যেতেই নানাভাই এসে পড়েন একটি পুরনো শ্মশানে। নানাভাই তখনও বুঝতে পারেনি এটি একটি শ্মশান। তিনি শ্মশানের এক কোণে দেখতে পেলেন 3টি সাদা ধবধবে ঘোড়া শ্মশানের এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করছে। শ্মশানকে আরেকটু সামনে যেতেই নানাভাই দেখতে পান অনেকগুলো কালো এবং সাদা বেড়াল একে অপরের সাথে প্রচন্ড মারামারিতে লিপ্ত। তখন নানাভাই অসহায়ের মতন কি করবেন বুঝতে পারছেন না, তাই শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি চুপচাপ। কিছুক্ষণ পর তিনি বুকে সাহস সঞ্চার করে এক দৌড়ে সামনে চলে যান। এই সকল অস্বাভাবিক ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু একজনের সাথে এক রাতে এতগুলো ঘটনা যে অকল্পনীয় সেটাও সঠিক। নানাভাই শ্মশান পেরিয়ে 10 মিনিট হাঁটার পর আরও একটি অতি মানবীয় ঘটনার সাক্ষী হন। তিনি তখন একটি পুরাতন বটগাছের নিচে এসে দেখতে পান একটি পাগল সারা শরীরে সাদা কাপড় জড়িয়ে মাথা নিচু করে সামনে একটি মোমবাতি নিয়ে কি যেন বিড়বিড় করে বলছে। তখন নানাভাই লোকটিকে একটি স্বাভাবিক মানুষ ভেবেছিলেন, কিন্তু তার ভুল ভেঙে যায়। তিনি দেখতে পান লোকটির পাশে একটা সাদা ধপধপে বেড়াল, যার কিনা আবার পাখা আছে, উড়ে বেড়াচ্ছে। নানাভাইকে দেখে বিড়ালটি খুবই হিংস্র ভঙ্গিতে তাকিয়ে থাকলো। বিড়ালটির তাকানোর সাথে সাথেই সেই সাদা আলখেল্লা পরা লোকটি নানার দিকে দৃষ্টি দেয়। এ যেন এক বিভৎস চেহারা। তার মুখে কোনো মাংস নেই, চোখের কোণায় জল করছে। আর নানাভাই জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন তখন প্রায়। তিনি করুণভাবে ওই লোকটির কাছে জীবন ভিক্ষা চাইলেন। তিনি বললেন, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমাকে মেরে তুমি কি পাবে? আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তোমার কথা কাউকে বলবো না। তখন হঠাৎ ওই ভয়ানক চেহারার লোকটি যেন হাওয়ায় মিলিয়ে যায়। তখন নানাভাই এক দৌড় মারে এবং অবশেষে মামার বাড়িতে এসে হাউমাউ করে চিৎকার করে কেঁদে ফেলে। তখন তার মামার বাড়িতে তাকে নিয়েই কথাবার্তা চলছিল। নানাভাইয়ের মামা নানাভাইয়ের চেহারা দেখে বুঝতে পেরেছেন ওনার সাথে কি ঘটেছে। তিনি ঘটনা বলতে চাইলে নানাভাইয়ের মামা কিছু না শুনে গোসল করে আসতে বলেন। তারপর থেকে নানাভাইয়ের প্রায় 3 দিন যাবৎ একটানা প্রচন্ড জ্বর ছিল। সেই জ্বর নিয়ে তিনি বাংলাদেশে ফেরত আসেন এবং একজন ভালো হুজুরের কাছে চিকিৎসা গ্রহণ করেন। যখন হুজুর জানান তার সাথে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো একটি জিন দ্বারা সংঘটিত হয়েছে। জিনটি চেয়েছিল নানাভাইকে ভয় দেখিয়ে তার ক্ষতি করতে, কিন্তু আমার নানাভাই ছিল প্রচন্ড সাহসী। জিনটি নানাভাইকে ক্ষতি করার সাহস করে। তাই এই ছিল আমার নানাভাইয়ের সাথে ঘটে যাওয়া ভয়ানক এক সত্য ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। যদি আমার ঘটনাটি পছন্দ হয় তাহলে শ্রোতাদের পড়ে শোনাবেন। আমার নানা ভাই ও আমার বাবার সাথে ঘটে যাওয়া আরো অনেক ঘটনা রয়েছে, এগুলো না হয় পরে কোনো একদিন লিখে পাঠাবো। তারপরে তিনি তার যোগাযোগের ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, এবং আশা করছি মনির হোসেন পরশ আপনি আবারও আমাদের ঘটনা পাঠাবেন এবং আপনার ঘটনা পেলে আমরা খুব খুশি হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলিউশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় সুখের ভাবতে? Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। চলছে ভূত.com। আপনারা আপনাদের ঘটনা পাঠাতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ঘটনা লিখে পাঠাতে হবে। আর সেই জন্য আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে russell.booth.com@com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shatin। চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং যে ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর কাছে সব সময় আপনার সুস্থতা কামনা করি রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। এবং তিনি তারপরে লিখেছেন, আমি আকলিমা। সেই 2010 থেকে আমি ভূত FM শুনে আসছি, কোনোদিন কোনো এপিসোড মিস করিনি। গত 1 বছর যাবৎ যখন ভূত.com এর নিয়মিত শ্রোতা, অনেকবার ইচ্ছা হয়েছে আপনার কাছে ঘটনা পাঠাই, কিন্তু কোনোদিন সাহস করে উঠতে পারিনি। যদি আমার পাঠানো ঘটনা আপনার পছন্দ না হয়, আজ মনে সাহস সঞ্চয় করে লিখে পাঠাচ্ছি। ঘটনাটি সিলেক্টেড যদি হয় তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব, আর যদি সিলেক্ট করার উপযুক্ত না হয় তাহলে কষ্ট পাবো না।
ঘটনাটি সবাই শুনতে না পেলেও আপনি অন্তত পড়বেন। যাই হোক, এবার আসি ঘটনায়। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করতে পারছি না। ঘটনাটি আজ থেকে 50 বছর আগে আমার চাচা ওমর হাসানের সাথে ঘটে। ঘটনাটি আমার বাবার মুখে বহুবার শুনেছি। আমার চাচা ওমর হাসান তখন সদ্য ইন্টারমিডিয়েট পাশ করেছেন। আমার দাদার ইচ্ছে ছিল ছেলেকে ঢাকায় উচ্চশিক্ষার জন্য পাঠাবেন, কিন্তু চাচার পড়াশোনা করতে অতটা ভালো লাগতো না। উনি পড়াশোনা করবেন না, গ্রাম থেকে কিছু একটা করবেন। দাদা বলেছিলেন, গ্রামেই যখন থাকবা তখন তুমি তাহলে আমার জমি জমাগুলো দেখো, তুমি চাষাবাদ করো। কিন্তু তার চাষাবাদের প্রতিও মন বসে না। ওনার ইচ্ছা ছিল মাছের চাষ করবে। আমার দাদার অনেক জমি জমার মাঝে দুটো ধানের জমি ছিল, যেখানে ধান চাষ করলেও ধানের ফলন ততটা ভালো হতো না, প্রতি বছর লোকসান হতো। তাই দাদা সিদ্ধান্ত নিলেন ওই জমি দুটো তার ছেলের ইচ্ছে মতো মাছ চাষ করার জন্য, মাছের ঘের তৈরি করার জন্য দেবেন। ভাবনা মতন ঘের তৈরির জন্য গ্রামের কয়েকজন গরিব কামলাকে নিয়োগ দেয়া হলো। 5 দিন মাটি খনন করে তারা ছোটখাটো একটা ঘের তৈরি করে দেবেন। যেদিন থেকে ঘের খননের কাজ শুরু হবে তার আগের রাতে আমার দাদা স্বপ্ন দেখেন দাদা তার ঘরের বারান্দায় একটা চৌকিতে বসে হাত পাখা দিয়ে বাতাস করছেন। এমন সময় অচেনা একজন বয়স্ক মানুষ আসলেন দাদার সাথে কথা বলতে। দাদা লোকটিকে চিনতে পারলেন না। আগন্তুক লোকটি দাদাকে বড় একটি সালাম দিয়ে তার চৌকির এক কোণায় বসল। দাদা লোকটিকে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? ওই লোকটি দাদার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সরাসরি বলল, আপনারা কালকে আমাদের ওই জমি খননের কাজ শুরু করবেন না, আর যদি করেন তাহলে ওই জমির ডান পাশে থাকা গাব গাছটি যেন কাটা না হয়। গাছটি যদি কাটা হয় তাহলে কিন্তু আপনাদের পরিবারে অনেক বড় ক্ষতি